আমাদের যুবদলের তারুণ্যের যে সমাবেশ ছিল আমাদের 3 অঙ্গ সংগঠনের, সেখানে যুবদলের ব্যাপক অংশগ্রহণ ছিল। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আমাদের সাংগঠনিক অভিভাবক জনাব তারেক রহমান আমাকে যখন দায়িত্ব দিলেন সাধারণ সম্পাদকের, তখন থেকেই আমি জেলা এবং তৃণমূল যে দলের প্রাণ, যে তৃণমূল, সেই তৃণমূলে আমি পৌঁছানোর চেষ্টা করেছি। আমি সব সময় কিন্তু জেলা সফর কিংবা যে কোনো ব্যাপারে আমি জেলাতে খুব ঘন ঘন মুভ করি। আমাদের এই ঘন ঘন মুভ করার ফলে কিন্তু আপনার সাংগঠনিক জেলা মহানগরগুলো অনেক শক্তিশালী এখন, এবং তারই প্রতিফলন ঘটেছে আমাদের তারুণ্যের সমাবেশগুলোতে। বিশেষ করে ঢাকার সমাবেশটি ছিল স্মরণকালের সবচাইতে বৃহৎ সমাবেশ ছিল বাংলাদেশের ইতিহাসে। আমি মনে করি সেটা আমরা সাকসেসফুলি শেষ করেছি, এবং আমাদের অভিভাবক জনাব তারেক রহমান ওখানে প্রধান অতিথি ছিলেন। ঢাকার তারুণ্যের সমাবেশে আমি ওখানে সভাপতিত্ব করেছিলাম। অত্যন্ত সাকসেসফুল একটি সমাবেশ হয়েছে, এবং এর মাধ্যমে আমরা যুবদলকে আবারও অনেক একটি সাংগঠনিকভাবে শক্তিশালী অবস্থানে নিয়ে যেতে পেরেছি। আগামীতে আমরা আমাদের যে সমস্ত জেলাগুলি এখনই এই মুহূর্তে গঠন করা প্রয়োজন, আমরা খুবই দ্রুত আগামী 15 দিনের মধ্যে আশা করছি 10টি সাংগঠনিক জেলা আমরা নতুন করে ঘোষণা দিতে পারবো। বিএনপির অবস্থা, সাংগঠনিক অবস্থা যেমন ভালো, আমাদের যুবদলের সাংগঠনিক অবস্থা ভালো। এখানে এই সিলেট জেলা এবং মহানগরীতে আমার সম্মুখে এখন যারা আমার সিলেট জেলা নেতৃত্ব দিচ্ছেন, মহানগরীতে নেতৃত্ব দিচ্ছেন, 2 সভাপতি এবং সাধারণ সম্পাদক, তারা কিন্তু প্রত্যেকটি আন্দোলনে ভালো ভূমিকা রেখেছিল। এবং জুলাইয়ের যে ছাত্র জনতার গণ অভ্যুত্থান, এখানে কিন্তু ব্যাপক অংশগ্রহণ ছিল। ওই ভিডিও ফুটেজগুলো কিন্তু তারা আমাকে তখন পাঠিয়েছিল, আমি নিজেই দেখেছি। জিন্দাবাজার এলাকায় 4 তারিখে যেই ভয়াবহ সংঘর্ষ এবং আওয়ামী লীগের গুন্ডা বাহিনী যে আক্রমণ করেছিল, সেখানে তারা আমাদের এই যুবদলের নেতাকর্মীরা তাদের নেতৃত্বে বুক চিতিয়ে লড়াই করেছিল ফ্যাসিস্টের বিরুদ্ধে। গাজীপুর মহানগরী পুলিশ কমিশনারের সাথে কথা বলেছি আমাদের ওই বহিষ্কৃত ছেলেকে গ্রেফতার করার জন্য। দেখেন, প্রশাসনের দায়িত্বে কিন্তু আমরা নেই, সরকারও কিন্তু আমরা নেই। আমরা তো প্রশাসনকে প্রতিনিয়তই অনুরোধ করছি যে আপনারা ব্যবস্থা নিন। আমরা তো অন্যায় যে করছে তার পক্ষে অবস্থান নিচ্ছি না, আমরা তো তাদেরকে সহযোগিতা করছি না। আরেকটা জিনিস আপনি দেখবেন যে একটা পরিবারে যদি 15 জন সদস্য থাকে, এর মধ্যে 2-1 জন কিন্তু দুষ্ট থাকতেই পারে, আপনার সমাজে থাকে। তো এত বড় একটি বৃহৎ সংগঠনের মধ্যে কিছু লোক তো দুষ্টমি করার চেষ্টা করবেই। আর এই 5ই আগস্টের পরে অনেক নতুন লোক কিন্তু মিথ্যা কথা বলছে, আমাদের দল করছে না, এক জায়গায় গিয়ে পরিচয় দিচ্ছে আমি যুবদলের নেতা। তো মানুষ কেন এটা বিশ্বাস করছে বলেন? ওই ছেলেকে তখনই কেন বসিয়ে রেখে আমাদের ওই যেই ইউনিটের অধীনে বা আমাদের জেলা ইউনিটকে কেন তারা জানায় না? আমরা তো প্রতিনিয়ত বার্তা দিচ্ছি, আমরা ফোন নাম্বার দিয়ে দিচ্ছি যে আপনারা ইনফর্ম করেন, বা আমরা লোকাল স্টেশনকে, পুলিশ স্টেশনকে আমরা অনুরোধ করেছি যে কেউ যদি নাম বিক্রি করে বা আমাদের দলের কেউ যদি কোনো অন্যায় করে আপনারা পানিশমেন্ট নেবেন। এই ব্যাপারে আমরা কিন্তু কারো পক্ষে কোনো অন্যায় যে করে তার পক্ষে কিন্তু আমরা কখনোই অবস্থান নেই। পার্টি জিরো টলারেন্স দেখাচ্ছে। এই ক্ষেত্রে আমরাও কিন্তু একই জায়গায় আমাদের অবস্থান, এবং অবস্থান খুবই ক্লিয়ার আমাদের, যে কোনো প্রকার অন্যায় করে কিন্তু সংগঠনে থাকা যাবে না। এবং আপনি দেখেন যে আমাদের প্রিয় নেতা প্রতিনিয়ত বার্তা দিচ্ছেন যে জনগণকে সাথে নিয়ে রাজনীতি করতে হবে, পাশে থাকতে হবে, এবং জনগণের আস্থা অর্জন করে রাজনীতি করতে হবে। আমরা কিন্তু ওভাবেই চলার চেষ্টা করছি, এবং আমি মনে করি যে এই ক্ষেত্রে আমরা সফল কাম হয়েছে। কারণ আমি এখন কিন্তু খুব একটা গুরুতর কোনো অভিযোগ এখন আমি পাই না। কারণ ম্যাক্সিমাম ক্ষেত্রে কোনো ঘটনা ঘটলে সারা বাংলাদেশ থেকে কিন্তু আমার নাম্বারটা প্রত্যেকটা জেলার অনেক লোকজনই জানে, কিন্তু তারা আমাকে জানায়, আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করে, আমি কিন্তু তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়ার চেষ্টা করি। আমি আপনাদেরকে গ্যারান্টি দিয়ে বলতে চাই, জনাব তারেক রহমান প্রধানমন্ত্রীত্বের দায়িত্ব গ্রহণ করলে বাংলাদেশের রাজনীতি আমূল পরিবর্তন করবে। বিএনপি এবং অন্যান্য অঙ্গ সংগঠনে যে যতই প্রভাবশালী হোক, কেউ অন্যায় করে পার পাবে না। একজন স্টেটম্যানের যেই গুণাবলী থাকে, প্রত্যেকটা গুণাবলী ওনার মধ্যে আছে। উনি মুখে যেটা বলে
অন্তরে ধারণ করা এবং কার্যত ওইটাই উনি করেন।